নমস্কার, আপনারা শুনছেন রাতের রহস্য। গল্পটি পুরোপুরি উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন এবং আলো নিভিয়ে দিন, কারণ এখন সময় হলো রাতের রহস্যের। আজকের পর্বটা কিন্তু কলকাতা হাইকোর্টের একটা সত্যি ভৌতিক কাহিনী নিয়ে। হ্যাঁ, দেশের সবচেয়ে পুরনো হাইকোর্টগুলোর একটা কলকাতা হাইকোর্ট। এর বিশাল পুরনো দেওয়াল, লম্বা লম্বা করিডর, এগুলোর মধ্যে যেন কত না বলা কাহিনী লুকিয়ে আছে, তাই না? একদম। শোনা যায় তো এখানকার বাতাসে কান পাতলে নাকি কিছু অতৃপ্ত আত্মার ফিসফিসানি শোনা যায়, যারা বিচার পায়নি। আজ আমরা ঠিক সেই রকমই কিছু গা ছমছমে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক, শুরু করা যাক সেই মুন্ডহীন মহিলার কাহিনীটা দিয়ে। এটা তো বেশ চর্চিত একটা ঘটনা। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর আগের কথা। বেশ ঠান্ডা পড়েছে শীতকালের এক সন্ধ্যা। আদালতের দুজন পুরনো কর্মচারী ছিলেন, মনমোহন ঘোষাল আর ব্রজহরি পৈতান্ডি। তারা বেশ রাত পর্যন্ত কাজ করছিলেন সেদিন। কাজ প্রায় শেষ, তখন মনমোহন ভাবলেন পাশের জাজিস কোর্ট বিল্ডিং এর শৌচাগার থেকে ঘুরে আসবেন। আর ব্রজহরি কিন্তু একটু বারণ করছিলেন, বলছিলেন এত রাতে একা যাস না, জায়গাটা ভালো না। প্রথমে খুব হালকা একটা নুপুরের শব্দ, টুংটাং। মনমোহন প্রথমে হয়তো ভেবেছিলেন অন্য কেউ আছে, কিন্তু একটু এগোতেই দেখলেন একটা ছায়া মূর্তি। হ্যাঁ, ছায়া মূর্তি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, স্পষ্ট দেখা যাচ্ছে সুন্দর দুটো পা, আলতা পরা রূপোর নুপুর, কোমরের গড়নটাও বোঝা যাচ্ছে। কিন্তু ঘাড়ের উপর কিছু নেই, মাথাটাই নেই, একদম মসৃণ। ওহ, ভাবা যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মনমোহন তো প্রায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন, ওখানেই পড়ে গেলেন। এদিকে ব্রজহরি দেখছেন মনমোহন ফিরছেন না। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। উনি তখন একটু চিন্তিত হলেন। স্বাভাবিক, উনি তখন খুঁজতে বেরোলেন। আর খুঁজতে গিয়ে যা দেখলেন, কি বলবো, তার তো রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। কি দেখলেন? দেখলেন মনমোহন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর সেই মুন্ডহীন ছাড়া মূর্তিটা অঞ্জলি ভরে জল নিয়ে মনমোহনের মুখে চোখে ছিটোচ্ছে। বলেন কি? যেন জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক তাই। ব্রজহরি তো আতঙ্কে চিৎকার করে উঠলেন, আর তার চিৎকার শুনে মূর্তিটা যেন মিলিয়ে গেল, একেবারে হাওয়া। তারপর ব্রজহরি কোনো মধ্যে প্রায় টেনে হিচড়েই মনমোহনকে ওখান থেকে বার করে আনলেন। পরে যখন মনমোহনের জ্ঞান ফিরল, দুজনেই বুঝলেন কি সাংঘাতিক একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা গেছেন। কিন্তু প্রশ্ন হলো, কে এই ছায়ামূর্তি? কেনই বা তার এই অবস্থা? এই যে গল্পটা শোনা যায়, এর পিছনে কি কোনো সত্যি ঘটনা আছে? লোকমুখে যে কাহিনীটা ফেরে সেটা বলি। বলা হয় এই অতৃপ্ত আত্মা আসলে নিস্তার রাউত নামে এক মহিলার। এটা 19 শতকের শেষের দিকের ঘটনা। নিস্তার রাউত? হ্যাঁ, নিস্তার ছিলেন অসম্ভব সুন্দরী, কিন্তু দুর্ভাগ্যবশত তার পেশাটা ছিল তিনি ছিলেন একজন যৌনকর্মী। কিন্তু তিনি শালিগ্রাম নামে এক ধনী ব্যবসায়ীর প্রেমে পড়েন, আর এই পেশাটা ছেড়ে একটা স্বাভাবিক জীবন শুরু করতে চেয়েছিলেন। তাই নাকি? 19 শতকে দাঁড়িয়ে এটা তো একটা বিরাট পদক্ষেপ, বিরাট। আর সেই জন্যই তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করেন, যাতে দেহপুজীবিনীদের যে সরকারি তালিকা, সেখান থেকে তার নামটা বাদ দেওয়া হয়। ভাবা যায়, কিন্তু তৎকালীন সমাজ কি এটা সহজে মেনে নিয়েছিল? একদমই না। সমাজের তথাকথিত মাথা যারা, প্রভাবশালী ব্যক্তিরা, তারা একজন যৌনকর্মীর এই স্পর্ধা, এই অধিকার চাওয়ার সাহসটা মেনে নিতে পারেননি। তারপর নিশ্চয়ই বাধা এসেছিল। প্রচণ্ড। তারা প্রথমে নিস্তারকে ভয় দেখান, নানাভাবে চাপ সৃষ্টি করেন। যখন দেখলেন তাতে কাজ হচ্ছে না, তখন শালিগ্রামকে চাপ দিতে শুরু করলেন। কিন্তু নিস্তার বা শালিগ্রাম নিশ্চয়ই পিছিয়ে আসেননি। না, তারা কেউই তাদের সিদ্ধান্তে অটল ছিলেন। আর তখনই শুরু হলো আসল ষড়যন্ত্র। কি রকম? তাদের দুজনকে একটা মিথ্যে ডাকাতির মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো। শালিগ্রামকে গ্রেপ্তার করা হলো। আর নিস্তার, তার কি হলো? তার পরিণতিটা আরো ভয়ঙ্কর। এর কিছুদিন পরে
একটা নোংরা নর্দমার ধারে তার শিরচ্ছেদ করা প্রায় পচি গলে যাওয়া দেহটা পাওয়া যায়। কি সাংঘাতিক! হ্যাঁ, শরীরে তার পরিচয় দেওয়ার মতো আর কিছুই প্রায় ছিল না, শুধু তার পায়ে ছিল সেই প্রিয় রূপোর নূপুর দুটো। বিচার তিনি পাননি, তার মৃত্যু রহস্যই থেকে গেল। সেই থেকেই কি এই ঘুরে বেড়ানোর গল্প? হ্যাঁ, সেই থেকে মনে করা হয়, মানে বিচার না পাওয়ার যন্ত্রণা নিয়ে সেই অতৃপ্ত আত্মা, নিস্তারের আত্মা আজও হাইকোর্টের অলিন্দে সুবিচারের আশায় ঘুরে বেড়ায়। কেউ গভীর রাতে তার সেই নূপুরের শব্দ শোনেন, কেউ বা দেখেন সেই মুন্ডহীন অবয়ব। একটা মানে বিচার না পাওয়ার করুণ প্রতিচ্ছবি আর কি। শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, গায়ে কাটা দেয়। কিন্তু হাইকোর্টের অলিন্দে কি শুধু নিস্তারের কাহিনীই শোনা যায়? আমার তো মনে হয় আরও একজনের কথা আছে। হ্যাঁ, ঠিকই, আরও একজনের কথা শোনা যায়, কবি তাপস। তিনিও 19 শতকেরই মানুষ। কবি তাপস, তার কি হয়েছিল? তিনি ছিলেন একজন প্রতিবাদী কবি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধে তিনি তার কবিতার মাধ্যমে সোচ্চার হয়েছিলেন। তার ফল? ফল যা হওয়ার তাই। তাকে কারারুদ্ধ করা হয়, আর পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড? কিন্তু তার আত্মা কেন হাইকোর্টে? শোনা যায় কারাগারে তার ওপর অকথ্য অত্যাচার করা হয়েছিল। তাকে নাকি খাবার দেয়া হতো না, এমনকি এক ফোঁটা জলও না। জলও না? সে কি? হ্যাঁ, ভয়ঙ্কর তৃষ্ণা নিয়ে প্রায় জলশূন্য অবস্থায় আধমরা করে তাকে নাকি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল। ওহ, কি কষ্ট! সেই অতৃপ্তি, সেই তীব্র জলের তেষ্টা মৃত্যুর পরেও নাকি তার মেটেনি। লোকমুখে শোনা যায় তার অতৃপ্ত আত্মা আজও এক ফোঁটা জলের খোঁজে হাইকোর্ট চত্বরে ঘুরে বেড়ায়। কিন্তু অত্যাচার তো হয়েছিল কারাগারে, তাহলে হাইকোর্টে কেন? হয়তো কারণ শেষ বিচারটা তো এই আদালতেই হয়েছিল, বা হওয়ার কথা ছিল। সেই বিচার না পাওয়ার অতৃপ্তি আর সেই ভয়ঙ্কর কষ্টটাই হয়তো তাকে মৃত্যুর পরেও এই আদালতের সঙ্গে বেঁধে রেখেছে। আশ্চর্য, দুটো কাহিনীর মধ্যে একটা অদ্ভুত মিল, তাই না? নিস্তার আর তাপস, দুজনের কাহিনীর মূলেই রয়েছে সেই চরম অবিচার, আর বিচার থেকে বঞ্চিত হওয়ার তীব্র যন্ত্রণা। ঠিক, এই অতৃপ্তিটাই কি তাহলে, মানে এই অতৃপ্ত কামনাটাই কি তাদের আত্মাকে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঐতিহাসিক বাড়ির মায়ায় বেঁধে রেখেছে? কে জানে। কলকাতা হাইকোর্টের এই বিশাল ইমারত, এর দেওয়ালগুলো শুধু আইনের জটিল সওয়াল জবাব বা ঐতিহাসিক রায়ের সাক্ষী নয়। একদম, এগুলো যেন এই সব চাপা পড়ে থাকা দীর্ঘশ্বাস, না পাওয়া বিচার আর অতৃপ্তির কাহিনীগুলোকেও নিজের গভীরে কোথাও ধারণ করে রেখেছে। নিস্তার বা তাপসের মতো এই গল্পগুলো, এগুলো তো শুধু নিছক ভৌতিক কাহিনী নয়, এগুলো যেন ইতিহাসের একটা নীরব আর্তনাদ। হ্যাঁ, সেই সময়ের সামাজিক অন্যায়, ক্ষমতার দম্ভ আর বিচার ব্যবস্থার কিছু অপূর্ণতার কথা যেন বারবার মনে করিয়ে দেয়। সেই হাহাকার আজও হয়তো এই পুরনো করিডোরগুলোতে, মানে বাতাসে ভেসে বেড়ায়। সত্যি ভাবার বিষয়, কোনো একটা জায়গা কি মানুষের এই তীব্র আবেগ, যন্ত্রণা বা অপূর্ণ কোনো ইচ্ছাকে এভাবে ধরে রাখতে পারে? সেটাই। আর এই হাইকোর্টের মতো ঐতিহাসিক স্থানগুলোর আনাচে কানাচে, তার অলিন্দে, কে জানে আরও কত না বলা কাহিনী, কত বিচারের আকুতি আজও হয়তো নীরবে ঘুরে বেড়াচ্ছে। তাদের কথা হয়তো আমরা কোনোদিন জানতেও পারবো না। আপনারা শুনছিলেন রাতের রহস্য। শোনার জন্য ধন্যবাদ। রাতের রহস্য শুনুন প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে এবং প্রতি শনি ও রবিবার স্পটিফাইতে।